ছেড়ে যখন আমরা বেরোচ্ছি তখন মনে কেন জানি না একটা টান অনুভব হচ্ছিল। শ্যামল মিত্রের সেই গানটা আছে না, মনে পড়ছিল স্মৃতি তুমি বেদনার। সত্যি তো, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে কার না মন খারাপ লাগে বলুন। গাড়িতে উঠে বসলাম মানালি যাব বলে। সত্যি তো, কোনো কিছুকে ছেড়ে যাওয়ার বেদনা আর নতুন কিছুকে পাওয়ার আনন্দ দুয়ে মিলে যেন এক অন্য অনুভূতির সৃষ্টি হয়, যা আমাকে গাড়িতে যেতে যেতে আচ্ছন্ন করে রেখেছিল। মান্ডি হয়ে কুলু পেরিয়ে যেতে হবে মানালি, অনেকটা পথ। তাই সঙ্গে নিয়েছিলাম কিছু খাবার ও ঠান্ডা পানীয় জল। সমস্ত হাইওয়েতে এখন এই সুবিধা বর্তমান, দিক নির্দেশের বার যা দেখতে পাই আমরা মাথার ওপরে, সেখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমরা কোন দিকে যাব এবং আমাদের জায়গার চিহ্ন এবং দূরত্ব। দেখলাম 38 কিলোমিটার যেতে হবে মান্ডি, অর্থাৎ মান্ডি থেকে কুলু হয়ে মানালি। মানালি পৌঁছতে রাত্রি হয়ে যাবে, সেটা অবশ্যই জানি। তবে আগে কিন্তু যখন আমরা রাস্তায় যেতাম তখন আমাদের রাস্তার ধারে বাঁদিকে মাইল ফলক ছিল, আর এখন বর্তমানে উপরে রয়েছে দিক নির্দেশক বার। রাস্তায় যেতে জানতাম 4টি টানেল পড়বে, প্রথম টানেলে ঢুকে পড়েছি। টানেলটি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কত সুন্দর, এত পরিষ্কার এবং এত আলোকিত যে বলাই বাহুল্য এটা একটা অন্যরকম টানেলের সাথে পরিচিত হলাম। তবে টানেলের ভিতরে বড় বড় এক্সস্ট রয়েছে। হ্যাঁ, টানেলগুলো এরকম হওয়ায় পথ অনেকটা ছোট হয়ে আসে, সেটা অবশ্য সত্যি খুব কার্যকর। দুপুরে লাঞ্চের জন্য আমরা এই হোটেলটি বেছে নিয়েছি। ভেতরে ঢুকে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। বাইরেটা কেমন দেখতে তা একটু আপনাদের দেখিয়ে নিলাম। বুঝতেই পারছেন খুব হালকা খাবার খেতে হবে, কারণ এতটা দূর যেতে হবে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। এই চলার মাঝেই এগোতে এগোতে রাস্তায় এক দৃশ্য দেখতে পেলাম, একটি বড় জলাধার অর্থাৎ ড্যাম। গাড়ি থামিয়ে নেমে পড়লাম। বেশ লাগছিল, কারণ পাহাড়ে এসে আবার জল দেখতে পেলে মনে একটা অন্য প্রশান্তি আসে, তাই না? আসলে গাড়িটা থামিয়ে এই জলাধারটা একটু দেখে নিলাম। তারপর আবার পথ চলা শুরু। পাহাড় জঙ্গল পেরিয়ে সূর্যের সাথে দেখা। একটু একটু করে সূর্যকে যেন দেখতে পাচ্ছিলাম, মেঘের মাঝখান থেকে তিনি আমাদেরকে দেখা দিচ্ছেন। একটু মেঘলা ওয়েদার ছিল, তাই সেদিন আকাশের সাথে তার লুকোচুরি চলছিল। আকাশকে ভেদ করে বেরোতেই যেন তার বিচ্ছুরিত রূপ ছড়িয়ে পড়বে চারিদিকে। এবং তাই তো পাহাড়ের মাঝখান থেকে যেন তিনি হঠাৎ করে উঠে পড়লেন আমাদের উপর নজরদারি করার জন্য। দেখা হলো তার সাথে, অর্থাৎ সূর্যের সাথে। তার বিচ্ছুরিত রূপ এবার তো ছড়িয়ে পড়লই, এবং গাড়ির কাছেও এসে তার ঝলক দেখা দিল। কি অপূর্ব লাগছে না? আকাশ, পাহাড় আর মাঝে সূর্য।
এবার কিন্তু আমাদের দেখা হলো বিয়াসের সাথে। এখানে তার রূপ ছিল শান্ত, কোথাও কোথাও পাথর যেন তার বুকে বোঝা হয়ে গেছে, তাই নীরবে বয়ে চলেছে। পাথরের ওপর দিয়ে বা পাশ কাটিয়ে নদী বয়ে চলেছে। কবির সেই গানের সুরটা মনে পড়ছে। ওগো নদী আপন বেগে পাগল পাড়া, স্তব্ধ চাপার তরু কণ্ঠ ভরে তন্দ্রাহারা। দেখতেই পাচ্ছেন পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস। তার গতি কেউ আটকাতে পারে না, কারণ তার উৎপত্তি তো পাহাড়ের বুকেই। তাই কোথাও বিয়াস শান্ত আর কোথাও খরস্রোতা। আমাদের গাড়ি দ্রুত চলেছে, কারণ মানালি পৌঁছতে রাত্রি না হয়ে যায়। কারণ পাহাড়ের অন্ধকারে গাড়ি নিয়ে ওঠার সত্যি খুব ঝামেলা এবং খুবই মারাত্মক। তাই দিনমানে পৌঁছতে পারলে ভালো হয় আর কি। এইভাবেই বিয়াসকে সামনে রেখে একটু নিচে নামিয়ে দাঁড়ালাম এবং চারিদিকে তাকিয়ে একবার দেখলাম কেমন লাগছে বিয়াসকে খুব কাছ থেকে। তার উৎপত্তি স্থল কোথায় এখনো তো জানি না, শুধু জানি পাহাড়ের বুকে। তাই একবার খোঁজার চেষ্টা করছিলাম, যত দূর চোখ যায় যেন তাকিয়ে রয়েছি। হয়তো ঠিক ওই কোণে বিয়াসকে দেখা যাবে, যেখান থেকে তার উৎপত্তি। বেশ কিছুটা দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম কিছু গাড়ি আসছে, যারা এসে বিয়াস থেকে এই পাথরগুলো তুলে নিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন তো, বিয়াস থেকে পাথর তোলা হচ্ছে, অর্থাৎ এরপর কি হবে সেই জায়গার পাথর সরে গেলে? হয় বর্ষাকাল, আর না হয় বন্যার সময়। কি হতে পারে এই নদীর অবস্থা? আমি কিন্তু এখন এসব ভুলে একেবারে প্রাকৃতিক নৈসর্গকে একদম আষ্টে পৃষ্ঠে দেখে নিতে চাইছি, যাতে মনটা ভীষণ ভালো থাকে আগামী আরও বেশ কিছুদিন এখান থেকে চলে যাওয়ার পর। আর তাই পাহাড়ের কোলের এই সুন্দর দৃশ্য, এই বিয়াসকে সঙ্গে নিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন আপনারাও। এত সুন্দর পাহাড় জীবনে দেখিনি। খোদাই করে 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 শেষ করে দিয়েছে পাথর। এবার আমাদের সামনে আসতে চলেছে আরও একটি টানেল। এই টানেলগুলো সবই কিন্তু NHAI এর টানেল, অর্থাৎ তাদের তৈরি করা। তবে এই টানেলটিও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বড় বড় এক্সস্ট রয়েছে ভেতরে বাতাসকে ঠিক রাখার জন্য। তবে ভেতরে 40-এর ওপর গাড়ি চালানো যায় না, তাই একটু গতিবেগ তো কম করেই চালাতে হচ্ছে। এক টানেল থেকে বেরিয়ে কিছুটা যেতেই আবার পরবর্তী টানেল শুরু। এভাবেই আস্তে আস্তে আমরা টানেলগুলোকে পার করছি।
চ্যানেলের ভেতর ঢুকলে মনে হয় কত তাড়াতাড়ি বেরোবো, কেমন যেন একটা ভয় ভয় করে, সেটা ছোটোবেলা থেকেই। তবে হ্যাঁ, ছোটোবেলায় যখন সিমলায় এসেছি তখন কিন্তু ট্রেনে করে টানেল বেরিয়েছি সত্যি। তার কারণ তখন ট্রেনে এসেছিলাম সিমলায়, তাই এবার তো গাড়িতে এসেছি, তাই গাড়িতে করে টানেল চেঞ্জ করছি, এটাই স্বাভাবিক। তবে কি জানেন, সেই একই অভিজ্ঞতা এবং সেই একই ভয় আজও কাজ করছে। তবে ওই যে বললাম, বরাবরই আমার মনে কেমন যেন একটা ভয় করতো, তবে এখন সেটা খুবই ভালো অনুভব করতে পারছি। অনেকে ভাবেন হয়তো এটা সেফ জায়গা, কারণ এই টানেলের ভেতর লুকিয়ে থাকলে বা যুদ্ধের সময় টানেলের ভেতর যেহেতু আশ্রয় নেয় সৈনিকরা, সেহেতু সেটা নিরাপদ। তবে বর্তমানে কিন্তু টানেলের ভিতর গাড়ি নিয়ে দাঁড়ানো যায় না, তাই আমি ভাবছিলাম এই নিষেধাজ্ঞা তো ভালোই লাগলো, মঙ্গলজনক। কিন্তু হঠাৎ করে যদি কারোর গাড়ি ডিস্টার্ব হয় বা বন্ধ হয়ে যায়, তখন কী হবে? সেটা যদি হয় এরকম টানেলে, তবে তো কথাই নেই। এরকম টানেলগুলো দেখলে সত্যি ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় আমরা এরকমই টানেল দেখতাম, যা ন্যাচারাল। এবার এটা দেখে মনে হলো না, ছোটোবেলাটা হারিয়ে যায়নি। এখানে আছে সোদা মাটির গন্ধ, স্যাঁতস্যাঁতে একটা ভাব, নিবু নিবু আলো, যেন হঠাৎ কোনো দানবের সাথে দেখা হবে এই অন্ধকারচ্ছন্ন গুহার ভেতরে। এই সবই আমার মনের কল্পনা। ছোটোবেলায় দু একটা হনুমান দেখা যেত অবশ্য, তাই বর্তমানে তাও নেই। এইভাবে চতুর্থ টানেলও পার করলাম। 4টে টানেল পেরিয়ে অবশেষে আমার এখন শান্তি। যাক, আর তো টানেলের ভেতর ঢুকতে হবে না, এবার কিন্তু রাস্তা দিয়ে সোজাই যাব আমরা। টানেল পেরিয়ে আসার পর আবার বিয়াসের সঙ্গে দেখা, কিন্তু এখানে এসে দেখে খুব খারাপ লাগছে, তাই গাড়িটা দাঁড় করিয়ে এবার নেমে পড়লাম বিয়াসকে দেখব বলে। নিচের দিকে তাকিয়ে দেখলাম যত দূর চোখ যায় কেবলই পাথর, জল খুবই কম। আর এই সমস্ত পাথর গাড়িতে বোঝাই করে লোকজন নিয়ে যাচ্ছে এবং সেই পাথর বিক্রি হচ্ছে চড়া দামে। এটাই ব্যবসা। এর ফলস্বরূপ কী হতে পারে, আপনার কি মনে হয়? কমেন্টস করে অবশ্যই জানান। কিন্তু খানিক চলার পর পাহাড়, জলাধার, নদী সব পেরিয়ে এবার কিন্তু আমরা পৌঁছে গেলাম মান্ডি। আর বেশি দূর নয়, প্রায় পৌঁছে গেছি। তবে সন্ধ্যাবেলা হতেই পাহাড়ের সৌন্দর্য যেন অন্যরকম হতে লাগলো। বিন্দু বিন্দু করে আলো যেন পাহাড়ে জোনাকির মতন দেখা দিতে লাগলো। অবশেষে আমরা মানালি পৌঁছে গিয়েছি। আর কয়েক ঘন্টাও নয়, ঢুকে গেছি বলতে পারি মানালি। এবার মানালিতে হোটেলে ঢুকে আমাদের ফ্রেশ হওয়ার পালা। তাড়াতাড়ি ডিনার করে আমরা সবাই শুয়ে পড়লাম। ক্লান্তিকর একটা দিনের পর যখন সকালবেলা উঠে এরকম দৃশ্য দেখা যায়, তখন সত্যি মন ভালো হয়ে যায়। ঘুম থেকে উঠেই এই চক্ষু চড়ক গাছ করা জিনিসপত্র দেখলে আর কি ভালো লাগে বলুন তো। তাই খুব তাড়াতাড়ি আমরা আমাদের ব্রেকফাস্ট সেরেই পাহাড়ের চূড়োয় যে দূর থেকে বরফ দেখা যাচ্ছে সেটা সামনে থেকে দেখব বলে খুব তাড়াতাড়ি একজন ড্রাইভারকে বুক করে ফেললাম, কারণ আমাদের ড্রাইভার দাদার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল। তাই আমরা অন্য গাড়ি বুক করে এখান থেকে বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালি এবং রোটাং পাসের উদ্দেশ্যে। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বরফের দেশে পরবর্তী পর্বে। শীতে বা পুজোতে বেড়াতে যেতে হলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।
যাওয়ার সময় এটুকুনি বলে যাই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সুন্দর বরফের দেশে আপনাকে নিয়ে চলেছি পরের পর্বে। আজ তাহলে আসি, টাটা।